মান্না ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গঙ্গা চুক্তির মতো একটা গুরুত্বপূর্ণ সময় এই ধোঁয়াশা নতুন সংকটের কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা আপনি? নতুন সংকটের ইঙ্গিত কিছু পাচ্ছি এরকম দেখছি না আমি। সংকট তো আছেই আগে থেকে, এবং সেই সংকটটা নিষ্পত্তি হওয়ার মতো কোনো বিষয় আমি বলবো যে গত 2 বছর 2.5 বছরে কিছু দেখা যায়নি। এটা বলতে পারেন যে সংকটটা ঘনীভূত হচ্ছে কিনা, সে তো নিশ্চিতভাবেই সেটা ঘনীভূত হচ্ছে, এবং সেই যে ঘনীভবনের প্রক্রিয়াটাও ওইটা ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে। কারণ কোনো কোনো সময় মনে হচ্ছে যে সফরটা হবে, আবার কখনো মনে হচ্ছে যেন অনিশ্চিত হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আমি মানে উভয় পক্ষেরই কম বেশি কিছু কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। ভারতে তো এটা একেবারে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এবং তারা কিভাবে কি চেয়েছে এতগুলো বছর ধরে সেটা আমরা জানি। এখন পর্যন্ত তারা স্পষ্ট করে কিছু বলছে না। একটাই তাদের সেন্টেন্স আছে, 2 প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে। এগুলো তো আসলে কোনো কথা নয়। এই কথার উপরে যে বাংলাদেশ নির্ভর করতে পারবে আমি তা দেখছি না। আবার বাংলাদেশেও মাঝে মাঝে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেটা আবার নেগেটিভ মনে হচ্ছে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আন্তর্জাতিক কূটনীতিতে, আন্তর্জাতিক আর দেশীয় কূটনীতিতে বা রাজনীতির মধ্যে ইমোশন সেন্টিমেন্টের সুযোগ খুব কম আছে। যখন আমরা একটা আন্দোলন করি, কোনো একটা বিষয় নিয়ে নিজেরা একটা বিক্ষুব্ধ হওয়ার মতো কারণ ঘটে, তখন বিক্ষোভ দেখানোই ন্যায়সঙ্গত। তখন তার প্রতিবাদ করা, এমনকি সেখানে বয়কট করা, প্রতিরোধ গড়ে তোলা, এগুলো খুব জাস্টিফাইড। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে বিক্ষোভ প্রদর্শনের তো কোনো সুযোগই নাই, খুবই সেন্টিমেন্ট ইমোশন দেখাবার সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, আমরা কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারি, আমরা কোনো বিষয়ে আপত্তি জানাতে পারি, কিন্তু টার্গেট থাকতে হবে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো জিনিস ঝুলিয়ে রাখার স্কোপ নাই, বরঞ্চ আমাদের সবসময় অ্যাটিটিউড হয় যে কীভাবে কঠিন জিনিস যেটার সমাধান দৃষ্টিগোচরই হচ্ছে না, সেইটাকে আমরা আমাদের তৎপরতা দিয়ে বা উভয় পক্ষ মিলে একটা ওয়ে আউট বের করতে পারি। সেই দিক থেকে দেখতে গেলে ধরেন, এখন ওই ভারত আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, তারপরে একসময় মনে হয়েছিল যে ওরা একটা রাজ্য দখল করে নিয়েছে, তারপর ফেরত চলে গেছে বা যাই করেছে, কিন্তু তখন পর্যন্ত এরকম কোনো অ্যাটিটিউড ইন্ডিয়ার পক্ষ থেকে দেখা হয়নি যে না, আমরা বসবই না তাদের সাথে, বা চীনের সাথেও সেরকম দেখা হয়নি। কিংবা ধরেন এই যে চীন কিংবা আমেরিকা খুব স্পষ্ট করেই বলে চীন ঠেকাও নীতি আছে তাদের, কিন্তু তারপরে তো চীনের সাথে বৈঠক হচ্ছে এবং পরস্পর দুই দেশের মধ্যে সফর পর্যন্ত হচ্ছে। ইভেন ধরেন যুদ্ধের মধ্যেও আমেরিকা এবং ইরান বসতে দিয়েছিল। এই বসার যা ইতিহাস আছে সেটা আমরা জানি। এটা দিয়ে একটা জিনিসই বোঝা যায় যে যেটাই হোক না কেন, বৈঠক বর্জন করবো আমরা, তারপর কূটনীতি চালাবো, এই অ্যাটিটিউড দিয়ে এই ইমোশন সেন্টিমেন্ট কিন্তু থাকবে। বাংলাদেশ যেটা বলছে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, এই যে বিমস্টেকের সম্মেলনের নামে যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো, এই ধরনের বৈঠক চায় না, দ্বিপাক্ষিক বৈঠক চায় দুই রাষ্ট্র। এখন তো ওই বৈঠক নিয়ে আমরা আলোচনা করছি না নিশ্চয়ই। এখন তো সরাসরি যে প্রস্তাব দিয়েছে তার ভিত্তিতে আলোচনা করছি। ওইটা যদি এজেন্ডা থাকতো তাহলে হয়তো আমি আরেকভাবে কথা বলতাম, তাহলে হয়তো আপনি যেরকম বলছেন আমি সেরকমও বলতে পারতাম, সরকারি অ্যাটিচিউডের সাথে একমত থাকতে পারতাম। কিন্তু এইখানে প্রথম ব্যাপার হলো যে সরকারি অ্যাটিচিউড কিন্তু স্পষ্ট হয়েছে তারা যাবে না। তারা যাবে এরকমই আমার মনে হচ্ছে, কারণ ওই জায়গাটা একদম ওপেন রেখেছে, ক্লোজ করে দেয়নি, একদম ওপেন আছে। এবং ভারতের পক্ষ থেকে ভারত এমনভাবে একটা ধোঁয়াশা তৈরি করছে যে এর ব্যর্থবোধক ব্যাপার দাঁড়ায়। শেখ হাসিনাকে তারা কি করতে চায়, প্রথম দিকে আপনার ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজ দিল যে এটা আইনগতভাবে যেটা আছে সেটাই হবে। তার কোর্ট যেটা বলবে আলটিমেটলি তার এই অপরাধ কতখানি গ্রহণযোগ্য বাংলাদেশ করেছে, তাতে কি তারা কীভাবে অপরাধকে দেখে, সেই জন্য ফেরত পাঠাবে কিনা। আর তার আগেই একবার বলেছে যে কাউকে ফেরত পাঠালে তার যদি ফাঁসির ব্যাপারটা হয় বা মৃত্যুর কোনো কারণ হয়, সেরকম জায়গায় তারা যেতে পারে না ইত্যাদি বলে একটা মানে ভিত্তি তৈরি করে রেখেছে যে তারা পাঠাবে না। পাঠাবে বা পাঠাবে না এইটা কিন্তু লম্বা চড়া ব্যাপার আছে। দালাই লামার কথা খেয়াল করেন, তো এইখানেও লম্বা চড়া ব্যাপার হতে পারে, এবং চলতে চলতে একটা পরিস্থিতি যেটাই হোক হলো। কিন্তু এখন এই ব্যাপারটাকে পরিষ্কার করে করছে না, ওপেনলি করুক কিংবা তাদের নিজেদের আলোচনার মধ্যে। আমি মনে করি যে বাংলাদেশ আশ্বস্ত হতে পারছে না, ভারতের অ্যাটিচিউডের মধ্যে এটা নেই। সেই কারণে ব্যাপারটা ঝুলে আছে এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সময়ের দাবি আমি মনে করি, সময় যখন যেতে থাকবে, গড়াতে থাকবে, সামনে যাবে, তখন উভয় পক্ষ থেকেই এই বোধটা আসবে যে আসলে জাস্টিফাইড সলিউশন কোন পথে হতে পারে, এবং তারা সেই পথে যাবে হয়তো। মাসুদ ভাই, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু সরকারের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো কি বাংলাদেশের জাতীয় স্বার্থের রক্ষার প্রয়োজনীয় কূটনৈতিক অবস্থান, কি মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না ভাই।
এবং জনাব শফিকুল আলম এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, দেখুন, ভারত আমাদের অনেক পুরনো বন্ধু। এই কথাটা আমরা সবাই বলি, সরকারি দল, বিরোধী দল, সকলে, দেশের সবাই বলে ভারত আমাদের বন্ধু। কিন্তু এই বন্ধুর সাথে দীর্ঘ পরিক্রমা বা পথ চলাটা যে খুব সুখকর না, এটাও আবার সবাই বুঝে। কিন্তু মজার ব্যাপার হলো কোনখানটায় এটা অনেকে অনেক সময় বলে ফেলে, এবং এটা এখন এমন প্রকাশ্যে এসে গেছে যে ভারতকে বন্ধু বলার সময় যেমন আমরা বন্ধু বলি, এবং ভারত আমাদের সঙ্গে যে আচরণ করে সেটা বন্ধু সুলভ না, সেটাও আবার আমরা প্রকাশ্যেই বলে ফেলি। মানে আপনি কূটনীতির কথা বলেছেন, দেখুন, কূটনীতিতে অনেক কিছু থাকবে। যেমন মান্না ভাই একটা কথা বলেছেন যে ইমোশন বা সেন্টিমেন্টের কোনো জায়গা কূটনীতিতে নেই। কূটনীতিতে থাকে না। আমি মান্না ভাইয়ের সঙ্গে অত্যন্ত সম্মানের সাথে একটু দ্বিমত পোষণ করে বলবো, তো কূটনীতিতে, অর্থাৎ যখনই কোনো দেশের স্বার্থ থাকে তখনই সেখানে ইমোশন, সেন্টিমেন্ট থাকবে। তবে এটার প্রকাশটা বা প্রয়োগটা সংযত হতে হয়। যেই করেন না কেন বা যেই করুক না কেন, কূটনৈতিক বয়ান যদি অন্য রাজনৈতিক বয়ানের মতো হয়ে যায়, বা আপনি কূটনৈতিক উদ্দেশ্য বা কর্মধারা এটা যদি আপনার প্রয়োগ বা বাস্তবতা অর্জন করার আগেই আপনার প্রতিপক্ষের কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে যে সমস্যাটা দাঁড়ায় সেটা হলেই যে আপনার বার্গেনিং করতে গিয়ে আপনার অবস্থানটা শুরুতেই অনেক দুর্বল করে উপস্থাপন করতে হয় বা তাদের সঙ্গে আলাপ আলোচনায় যেতে হয়। সেজন্য আমি যে বিষয়গুলো দেখি ইদানিং, আমি ক্ষুদ্র মানুষ, এই ব্যাপারে আমার খুব অতটা যোগ্যতাও নাই, তারপরও আমি বলবো যে যেই বিষয়গুলোকে ইদানিং আমরা প্রায় লক্ষ্য করছি যে চাউর হয়ে যাচ্ছে, এই জিনিসটা আলোচনার আগে বা আলোচনার একটা উল্লেখযোগ্য সমাধান বা সম্মানজনক সমাধানে পৌঁছার আগে হওয়াটা বোধহয় খুব একটা কারোর জন্যই কাম্য ছিল না। দেখুন, ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো ব্যাপার আছে অমীমাংসিত, এবং বাংলাদেশে দুর্ভাগ্য হলে এই যে গত যুক্তিসঙ্গত সময়টা একটা অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং এইরকম একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় ভারতের জন্য অনেক স্বস্তির ব্যাপার ছিল। কারণ আপনি যদি জনগণের সরকার না হয়, এবং আমরা যেটা বলি যে আমরা যে বন্ধুত্ব, মিউচুয়াল অনার, এই কথাটা বলে আমরা বলি যে আমাদের বন্ধুত্বের সাথে সমান্তরাল একটা মানসিকতার আমাদের বন্ধুত্ব থাকবে। কিন্তু দেখা গেছে এটা হয়তো রাজনীতি বা কূটনীতির কথা আমরা শুনি, কিন্তু বাস্তবতা ছিল আমাদের ক্ষেত্রে ভিন্ন। আমাদের সঙ্গে আমাদের প্রতিবেশী বন্ধু যাদেরকে আমরা বলি, তারা সবসময় বড় ভাই সুলভ আচরণ করতেন আমাদের সঙ্গে বা করে যাচ্ছেন, এবং আমরা সেটাতেই ধন্য হতাম। অর্থাৎ আমরা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, যেই সরকারটি গত 16টা বছরের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা ওইটাই বুঝাতেন। এতে হয়েছে কি, আমাদের অমীমাংসিত যে সমস্যাগুলো ছিল তার কোনোটাই তারা সমাধান ব্যতিরেকেই আশ্বস্ত থাকতে পেরেছেন, নিশ্চিন্ত থাকতে পেরেছেন। কারণ আজকের প্রেক্ষিত আর সেই 16 বছরের সরকারের প্রেক্ষিত কিন্তু এক না। আজকে রাষ্ট্র ক্ষমতায় জনগণের নির্বাচিত সরকার, আর জনগণের নির্বাচিত সরকার যখন থাকে তখন সেই সরকার সকল জাতীয় স্বার্থের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে যে কোনো পরিস্থিতিতেই কোনো নতজানু অবস্থায় না গিয়েও তারা কূটনীতিক বলেন বা অন্য কোনোভাবেই এটা সুরাহা করার জন্য আলাপ আলোচনা করার একটা শক্তি ধারণ করে, যেটা বর্তমান সরকার করছে। এখন ভারত, আপনি তো আজকে শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, বা এইভাবে তাকিয়ে থাকলে হবে না। আপনি দেখেন এই সরকারের বয়স 6 মাস হয়ে গেছে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হলো এই, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার রাষ্ট্রীয় সফর করেছেন 2টা দেশে। এখন আমরা ইদানিংকালে যে কূটনীতির বিষয়গুলো দেখছি তাতে মনে হচ্ছে যে হয়তো আমাদের বন্ধু ভারত মনে করছে যে কূটনীতিতে বোধহয় অপেক্ষাকৃত তারা একটু পিছিয়ে গেলেন। কী কারণে? তারা মনে করছে যেসব দেশে, যেমন মান্না ভাই আরেকটা কথা বলেছেন যে আমেরিকার সঙ্গে অনেকেরই মানে শত্রুতা চলছে প্রকাশ্যে, তারপরে কিন্তু কূটনীতির স্বার্থে তারা বসে আলোচনা করতেছে, হয়তো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না, কিন্তু তারপরে তারা কিন্তু আলোচনার পথকে পরিহার করছে না। এরকম সিচুয়েশনে ভারতেরও তার নিকট আরেক প্রতিবেশীর সঙ্গে, আমেরিকার সঙ্গে অনেকে, যেমন চীনের সঙ্গে যে কথা বলছে, সেই চীনের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কটাও খুব প্রতিবেশী মানে খুব সুসম্পর্ক না। তো যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম মালয়েশিয়া এবং চীন সফর করাটা, এটা হয়তো মনে করেন তারা যে হয়তোবা তাদের কূটনৈতিক কোনো ব্যর্থতা হয়েছে, যে কারণে তারা এতটা উদ্গ্রীব বা বিচলিত আমি মনে করি। এবং তারা মরিয়া হয়ে লেগেছে যে বাংলাদেশের এক মাননীয় প্রধানমন্ত্রীকে
একটা সম্মেলনে তাকে আমন্ত্রণ জানাবে তার আগেই আপনি দেখেন মানে তারা একটা উপস্থাপন করেছে এইভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের তার সঙ্গে তার পূর্বেই একবার একটা বৈঠক হওয়া খুব জরুরি। এখানে একটা ইঙ্গিতপূর্ণ উদ্দেশ্য আছে বলে এটা খুব সহজে অনুমান করা যায়। আর বাংলাদেশের নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো সরকারের বা কোনো প্রতিবেশী বন্ধুর সঙ্গে বসতে যাবে, এটা খুব সহজে কাম্য কারো হওয়া উচিত না। আর আমাদের সরকারেরও খুব সহজে এটায় নিয়মনীতি উপেক্ষা করে, যেমনটা অতীতে সরকার করেছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে এবং বন্ধুত্বের কথা মুখে বলেছে, এই সরকারের আচরণ ঠিক তাদের মতো হলে চলবে না। তবে এটা ঠিক ইমোশন সেন্টিমেন্ট যাই হোক না কেন এটা প্রকাশে সংযত হওয়া উচিত ছিল এবং আমার প্রতিপক্ষ যেন বুঝে না যায়। কারণ এটা মনে রাখতে হবে, আমার বন্ধু হলেও যখন কূটনৈতিক আলাপ আলোচনা চলে সে আমার প্রতিপক্ষ, এবং প্রতিপক্ষ যদি আমার মনের সকল অবস্থাটা আলাপ আলোচনার আগেই জেনে যায় তাহলে সমস্যা হবে। আমাকে আবিষ্কার করা তার জন্য খুব সহজ হবে, আর আমার সঙ্গে বার্গেনিং করাও তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেই জন্য আমি মনে করছি যে আরেকটা বিষয় হলো যে বিষয়গুলো একটা বস্তুনিষ্ঠ অবস্থায় যাওয়ার আগেই যেটা খুব প্রকাশ পেয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো বোধহয় আমাদের একটু সতর্কতার সাথে ভবিষ্যতের জন্য লক্ষ্য করা উচিত। শফিক ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে অনুকূল পরিবেশ, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদার ভিত্তিতে সম্পর্কের কথা বলা হচ্ছে ভারতের সাথে। এই পরিবেশের জন্য বাধা কি শেখ হাসিনা? আপনার কাছে কি মনে হয়? না, বাধা তো শেখ হাসিনা, বাধা ভারতের গত 16 বছর বা হাসিনার পুরোটা সময় বা ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় ভারতের যে অ্যাটিটিউড, সবই তো বাধা হয়। মানুষের মেমোরিতে তো এগুলো তো যায়নি, ঠিক না? সুজাতা সিংয়ের আগমন, এই যে তার পরবর্তীতে ইন্ডিয়ার বাংলাদেশে তিনটা ভয়ানক রকমের রিগড ইলেকশন হয়েছে, তো ইন্ডিয়া তো একটা টুবাক্কু করেনি এটা নিয়ে। তার পাশেই ছিল ইন্ডিয়া, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, তার পাশ দিয়ে ডেমোক্রেসিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেই নিয়ে একটা শব্দ তো বলেনি। এবং এই গভর্নমেন্টকে সে সাপোর্ট দিয়েছে এবং হাসিনা গিয়েছে, এবং হাসিনাকে তারা ট্রিট করছে দালাই লামা। হাসিনা তো দালাই লামা না, দালাই লামা একটা টিবেটান বুদ্ধিস্ট লিডার, উনি ওইখানে, এবং টিবেটান বুদ্ধিস্টদের অনেকে ইন্ডিয়াতেও আছেন, ঠিক আছে? তোমরা উনি ওইখানে এসছেন। হাসিনা তো একজন খুনি, বড় রকমের খুনি, ধর্মীয় গুরুর সাথে একটা খুনের তুলনা। ঠিক না? সে হাজার হাজার মানুষকে খুন করে গেছে, হাজার হাজার মানুষকে ডিসঅ্যাপিয়ার করে গুম করেছে, ঠিক না? এবং সবচেয়ে বড় কথা, তার পুরো দেশকে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয়নি। তা আপনি যখন তাকে সর্বসম্মুখে এনে তাকে আপনি প্রেস কনফারেন্স করতে দিবেন, তো এটা তো সরাসরি আমাদের প্রাইডে লাগে, বাংলাদেশের ইয়েতে তো বুকে যে আঘাত করে, যে একটা খুনিকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, এটা তো কেমন দেখে। আর কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক ভালো করা, আমাদের যেমন অবশ্যই আমরা এটা চাই, তাদেরও তো চাওয়াটা তো রিফ্লেক্টেড হতে হবে তাদের পলিসিতে। তারা দেখেন আমাদেরকে ট্রান্সশিপমেন্ট, আমাদের যেগুলো পণ্য খুব হাই ভ্যালুড পণ্য, আমরা যেটা ট্রান্সশিপমেন্ট করে আমরা নিউ দিল্লি থেকে দিতাম, ওটা ওরা বন্ধ করে দিলেন। ওরা আমাদের মেডিকেল ভিসাকেই বন্ধ করে দিয়েছিলেন। এটা কি, এটা হচ্ছে, এটার ইংরেজিতে বলে উইপেনাইজেশন। আপনি আমার দুর্বলতাকে উইপেনাইজেশন, এগুলি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ নাকি? তো বাংলাদেশ যে এইটা স্টেটমেন্ট দিয়েছে পরপর দুইটা, আমি তো মনে করি যে ফরেন মিনিস্ট্রি খুবই ভালো স্টেটমেন্ট দিয়েছে, এবং এটা তাদের এটা দেওয়া উচিত ছিল। ইন্ডিয়ার বোঝা উচিত, ইন্ডিয়া যদি এই গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট তো উনি যেটা বললেন, এই গভর্নমেন্ট তো এমন না যে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট 2/3 মেজরিটি পাওয়া একটা গভর্নমেন্ট, বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট ফেয়ার ইলেকশনের দ্বারা সে ইলেক্টেড একটা গভর্নমেন্ট। তার তো একটা খুঁটির জোর আছে, মাজার জোর তো আছে, ঠিক না? সে যদি এই স্টেটমেন্ট না দেয়, বাংলাদেশ কোন গভর্নমেন্ট দিবে, ঠিক না? তো সেই জায়গায় আমি মনে করি যে ইন্ডিয়ার আরও বাংলাদেশের প্রতি আরও বেশি আমার মনে হয় যে ইয়ে দেয়। কিন্তু ওদের যদি ফর্মার অ্যাম্বাসাডারদের যদি বক্তব্য দেখেন, পিনাক রঞ্জন, বীণা সিকরি, অ্যাজ ইফ আমরা ওইখানে না যে কতটা না ভুল করে ফেলছি এবং আমরা খুব উগ্র আচরণ করছি, মানে এটা একটা হাস্যকর কথাবার্তা, ঠিক না? এতদিন ধরে হাসিনা খুব গুম করলো, ওনারা একটা শব্দ পর্যন্ত বলেন নাই। হ্যাঁ, তাকে যত ধরনের চাটামি যাওয়া যায় সেটা ওনারা করেছেন। আর এখন দেখেন এসে যেই আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি নিচ্ছে, তখন এসে এই কথা। বাংলাদেশ খুব ভালোভাবে বলেছে যে ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, এবং সত্যি এটা আমাদের দরকার। তাদের সাথে আমাদের হিস্ট্রিক্যাল, আমাদের লিঙ্গুইস্টিক, আমাদের পিপল টু পিপল একটা কানেকশন আছে, জিওগ্রাফিক্যাল কানেকশন। আমরা 54টা রিভার তার সাথে শেয়ার করি, আমরা তার সাথে ভালো সম্পর্ক চাই। বাট এটার জন্য অবশ্যই ইন্ডিয়াকে যেটা বলা হয়েছে, যে বিশেষ করে ধরেন
হাসিনাকে এক্সট্রাডিশন দিতে হবে। আমরা 20 মাস প্রায় কত 18 মাস হলো তাকে এক্সট্রাডিশন চেয়েছি, 18 মাসের বেশি, কিন্তু ইন্ডিয়া বলছে যে আমরা দেখছি। আপনি কত বছর লাগে এক্সামিন করতে? সবাই জানে যে ইয়ের খুনিগুলো ওইখানে আছে, হ্যাঁ, ইন্ডিয়াতে আছে ইয়ের খুনি। এটা নিয়ে মমতা ব্যানার্জিও একটা খুবই সেন্সেশনাল স্টেটমেন্ট দিয়েছেন। কই আমরা তো তাদেরকে দেখছি না, তাদেরকে তো কেউ পাঠাচ্ছে না। এক্সট্রাডিশন তো ইজিলি করা যায়। আমি আপনার সাথে এক্সট্রাডিশন করেছি, আর অথচ আপনি 2009 সালের কথা মনে আছে? ইন্ডিয়ার যারা বাংলাদেশে নর্থ ইস্টার্ন ইনসার্জেন্ট ছিল সবগুলো 50-60 জনকে ওই পাশে দেওয়া হয়েছে। জাস্ট উইদিন দুই একটা মাসের মধ্যে ওদেরকে ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটা আপনার যদি গুডউইল থাকতো যে আপনি এটা করবেন, এটা তো 1 মিনিটের বিষয়, ঠিক না? বরঞ্চ তাকে অ্যালাউ করা হচ্ছে, মেগাফোন দেওয়া হচ্ছে যাতে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির সাথে কথা বলে, লোকাল এজেন্সি, এবং তাকে এমনভাবে ট্রিট করা হচ্ছে যেন একজন উনি বাংলাদেশের একটা খুব স্বনামধন্য লিডার ছিলেন, এই ধরনের একটা, হ্যাঁ, তার আসলে কোনো পাস বাজে কোনো রেকর্ড নাই, উনি সেকুলার চ্যাম্পিয়ন। একটা ভয়ানক রকম একটা খুনিকে আপনি এই প্ল্যাটফর্ম দিচ্ছেন। মান্না ভাই, এই যে ভারতের সাথে যে আমাদের একটা মানে সফরের আগে যে অনুকূল পরিবেশে আমরা কথা বলছি, সেটা শর্ত হিসেবে ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সামনে এনেছে। তো ভারত শেখ হাসিনা প্রসঙ্গে যদি নমনীয় হয়, তাহলে কি এটাই কি আপনাদের কূটনীতিতে, ভারত কূটনীতিতে আমাদের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্নটা একটু কমপ্লিকেটেড লাগলো আমার কাছে। শেখ হাসিনাকে যদি ফেরত না দেয় কিংবা শেখ হাসিনার বিষয়ে যদি ভারত খুব অনমনীয় মনোভাব দেখায়, তাহলে সেক্ষেত্রে কি ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে যাবে কিনা? এটা নির্ভর করছে আপনি কিভাবে নেবেন, আপনি সিচুয়েশনটা কিভাবে অ্যাসেস করছেন, আপনি কি চান, কিসের বিনিময়ে চান, কত সময়ের মধ্যে চান। মানে যেমন ধরেন ভারতের সাথে আমার 7টা-8টা সমস্যা আছে, এর মধ্যে একটা শেখ হাসিনার ইস্যু। ধরেন এমন হলো যে এইটাই প্রধান ইস্যু, কিন্তু আপনি কি মনে করছেন যে এইটা ছাড়া আর বাকিগুলো আমার দরকারই নেই? এইটার উপর নির্ভর করছে আপনি এটাকে কীভাবে নেবেন। এরকম তো হতে পারে যে আমি 7টা ইস্যু নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে 4টা ইস্যু পেলাম, কিন্তু মেইন যে ইম্পর্টেন্ট ইস্যু সেটা আমি পাইনি। সেই ক্ষেত্রে কি হয়, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কি বলে যে না ওইটা না হলে যাবো না, সেইটা নির্ভর করে। মানে কোনো সময় যদি এমন হয়, যেমন এখন ইরান ইরাক নিয়ে কী বলে, ইরান এবং আমেরিকার কী জন্য বসা হচ্ছে না, কী জন্য ভেঙে যাচ্ছে মাঝে মাঝে, সব তো আমরা জানি না, কিন্তু হিডেন বিষয় যেটা আছে তাতে এরকম কোনো ইম্পর্টেন্ট ইস্যু আছে যেটা ছাড়া হয়তো এক পক্ষ বা এক পক্ষ যেতে পারছে না। এইখানে আমরা পারবো কি পারবো না। এখন আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে এই ইস্যুতে আমাদের কী স্টান্স হওয়া দরকার, কতখানি স্ট্রং বা কত দূর যাব, আমার কাছে মনে হয়, বিশেষ করে এখন শফিক ভাই এখানে আছেন, গত 1.5 বছরে যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের যে অ্যাটিটিউড ছিল, আমার মনে হচ্ছে তারা জিনিসটাকে সবসময় চাঙ্গা রাখতে চেয়েছেন, বলতে চেয়েছেন, কিন্তু এটা না হলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এইরকম ইস্যু করতে চান নাই, তাই বলেছে। এবং কখনো কখনো আমার মনে হয় যে অ্যাট অল যদি ইন্ডিয়া আমাদেরকে ফেরতই নাই দেয় শেখ হাসিনাকে, তার মানে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকবে না, সেটিকে আমরা ক্যারি করতে পারি বা তাতে কি আমাদের লাভ বেশি হবে। ধরেন এই যে নদীর পানি নিয়ে কিংবা ধরেন এই যে গঙ্গা চুক্তি নিয়ে, এটাকে আমরা বন্ধ রেখে দেবো, এগোবোই না। শেখ হাসিনাকে যেহেতু দাঁড়িয়ে না, গঙ্গা চুক্তি করবো না, এটাকে আমরা বলতে পারবো। কিংবা ধরেন 53 নদী বা 54 নদী যে পানি শেয়ার করবার প্রশ্ন, সেটার আমি ফাইট করব, সেইটা শুধু শেখ হাসিনা নাইবারকে রেখে দেবো? এটা সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে তার উপরে আপনি প্রশ্নটা যাচাই করতে পারবেন এবং সেই ভিত্তিতে এগুবেন কিংবা এগুবেন না সেটা ঠিক করবেন। মাসুদ ভাই, এই যে মান্না ভাই যেভাবে বললেন যে আমাদের তো আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু আছে, নদীর পানি, সীমান্ত, বাণিজ্য, জ্বালানি। এখন শেখ হাসিনার এই প্রত্যর্পণের বিষয়টি আমরা যদি শর্ত হিসেবে ধরি, তাহলে কি মানে আমাদের সফরটা মানে এটাকেই যদি কেন্দ্র করে আমরা যাওয়া নেওয়া যা চিন্তা করি, সেটা কতখানি? দেখুন, আমরা আভ্যন্তরীণ রাজনীতিতে একটা বিষয় লক্ষ্য করেছি, এদেশে প্রায় সময়ই একটা ইস্যু তৈরি হতো খুব অল্প সময়ের ব্যবধানে, আর একটা ইস্যু তৈরি হওয়ার পর আগের ইস্যুটা সাবমার্জড হয়ে যেত। আন্তর্জাতিক রাজনীতিও ঠিক এইরকম লক্ষ্য করা যায়। আপনি দেখেন 2026-এর নির্বাচন হওয়ার পরে এবং এই নির্বাচনে যখন আজকে যারা রাষ্ট্র ক্ষমতায়, তারা ক্ষমতায় আসবেন, এটা তারা নিশ্চয়ই ভারত খুব সতর্কতার সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে খেয়াল করবে, এটাই খুব স্বাভাবিক। সেইটা খেয়াল করতে গিয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলেই তারা বুঝেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, এরপর ক্ষমতায় এসেছে, তারা অত্যন্ত অধীর আগ্রহে তারা চেষ্টা করেছিলেন বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। কারণ মান্নাভাই যে কথাটা বলেছে, সেই মান্নাভাইয়ের কথাটাকে আমি আর একটা শব্দ ধরেই বলবো, মান্নাভাইয়ের মতো করেই, যে ভারতের সঙ্গে 1.5 বছর যে সময়টা আমাদের একটা অনির্বাচিত সরকার ছিল, বেসড অন কনসেনসাস, অনির্বাচিত হলেও সেটা একটা আইনসম্মত সরকার ছিল, সংবিধান সম্মত সরকার ছিল। তো তারাও
একটা সেন্টিমেন্ট এখানে তৈরি করেছিলেন, এবং আপনারা লক্ষ্য করবেন যে ভারতের কিছু কিছু আচরণে আমরা কখনো কখনো দেখেছি যে মানে ইউনূস সাহেবের সরকারের প্রতিও কিন্তু অনেকের অনাস্থা চলে আসছিল শেষের দিকে, কিন্তু ভারতের তৈরি করা কিছু কিছু ইস্যুতে দেখা গেল তেনার আহ্বানে সকল রাজনৈতিক দল দ্বিধাদ্বন্দ্বহীনভাবে তাকে সমর্থন জানিয়েছিলেন, অর্থাৎ একাট্টা হয়েছিলেন ওনার আহ্বানের কাছে। এতে যে বিষয়টা দাঁড়িয়েছিল সেটা হলো এই যে ভারতের প্রতি একটা কট্টর একটা মনোভাব ওই সময়টায় তৈরি হয়ে আসতেছিল, কারণ আওয়ামী লীগ হঠাৎ করে যখন ক্ষমতা থেকে চলে গেল, এরপরে ইউনূস সাহেবের সরকার আসলো, তখন ঠিক রিভার্স হয়ে গেল, যে নমনীয় ভারতের প্রতি যে নমনীয় মনোভাব ছিল সেটা আর ওই অবস্থায় থাকলো না, একটা ভিন্ন রূপ ধারণ করলো। এখন সেই অবস্থাটা কিন্তু নির্বাচনের পরেও এটা মিনিমাইজ হয়নি, এই একটা নতুন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও হয়নি। এখন এই ভারত যেমন এই সরকারের আচরণ বা বাংলাদেশের আচরণকে সতর্কতার সাথে লক্ষ্য করে, বাংলাদেশও তার জাতীয় স্বার্থে ভারতের আচরণকেও সেই সতর্কতার সাথে লক্ষ্য করবে, এটা খুব স্বাভাবিক। এখন আপনি ওই আমাকে আমন্ত্রণ জানাবেন বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার জন্যে, আর বলবেন পরিবেশটা, যেটাকে যে পরিবেশটাই কিন্তু আজকে এই যে ভারত বাংলাদেশের কূটনীতির মধ্যে এই পরিবেশ শব্দটাই বেশি ব্যবহার হচ্ছে। সেখানে আপনি একজন মানুষ যিনি ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি অপরাধ করেছেন, তিনি খুনি গুম করেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গলা টেপে হত্যা করেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে কবর দিয়ে গেছেন, সেই মানুষটাকে এখানে আশ্রয় দিয়েছে। ধরে নিলাম আপনারা যদি মানবিক কারণে তাকে আশ্রয় দিয়ে থাকেন, কিন্তু আপনারা যারা আজকে আমাদের সঙ্গে বন্ধুত্বের জন্য এত আগ্রহ প্রকাশ করছেন, তারা যখন প্রকাশ্যে সেই রকম একজন ব্যক্তিকে, যাকে এই দেশের আইন আদালতে বিচার হওয়ার পর দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে, এবং তাকে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে চুক্তি থাকার কারণে বলা হচ্ছে আমাদের কাছে তাকে হস্তান্তর করো, তার কোনো রেসপন্স তারা করেনি। বরং উল্টাটা কি করেছে, যখন তারা একদিকে কথা বলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে চায়, তখন আবার তাকে সামনে এনে তার দ্বারা বক্তব্য দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই আমাদের দেশের নির্বাচিত সরকারের জন্য স্বস্তির ছিল না। এখন আপনি যদি মুখে বলেন একরকম আর কাজ করেন আর এক রকম, তাহলে সেটাকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে বিষয়টা দেখতে হবে, এবং এই সরকারের দেখা দায়িত্ব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো এই যে তখন সরকার মনে করে যে তারা যে আহ্বান আমাদেরকে জানিয়েছে সুসম্পর্ক করার, এটা আসলে মুখের তাদের কথা, তাদের আন্তরিকতার এখানে ঘাটতি আছে। যেমন তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরে তারা আমন্ত্রণ জানাচ্ছে, টাইম ম্যানেজছে ওনাকে নেওয়ার জন্যে। এটা যদি সত্যিকার অর্থে বা আন্তরিকভাবে তারা চাইতেন, তাহলে যেই সব কারণগুলো ইতিমধ্যে, অর্থাৎ বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাই যখন সামনে নিয়ে আসেন, এটা কিন্তু এক ধরনের, আমি শুরু করেছিলাম সেই জন্যই যে আভ্যন্তরীণ রাজনীতিতে দেখবেন এক একটার পর একটা এই স্বৈরাচার সরকার তৈরি করতো, আর একটা ইস্যু তৈরি করে আগেটাকে তলিয়ে দিত। আন্তর্জাতিক রাজনীতিতে এইরকম ইস্যু যাতে তৈরি না হয়, ভারত সরকারের সেদিকে সতর্কতার সাথে খেয়াল রাখা উচিত ছিল। তারা যখন আন্তরিকভাবে আসলেই চান, যদি চাইতেন যে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত ভিজিট করা উচিত, কারণ সবচেয়ে ক্লোজেস্ট নেইবার তারা, এবং এটা আমাদের দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্কের জন্য এবং পরস্পরের যে অমীমাংসিত স্বার্থ আছে সেগুলো সমাধানের জন্য খুব জরুরি। তাহলে এটার মধ্যে আন্তরিকতার ঘাটতি থাকার কারণেই তারা কি করলেন, মুখে যাই বললেন না কেন মাঝখানে এটাই যাতে সেট পড়ে যায়, সেখানে রাজনৈতিকভাবে তারা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলেন। যদিও সরকার ডিক্লাইন করেছে যে না এটা সরকারের কোনো, এটা আমি আপনার টেলিভিশনে এসকে আসে এখানে বসে আমি একটা দেশদ্রোহী বক্তব্য দিয়ে গেলাম এই মুহূর্তে, কালকে যদি আমার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থারা ব্যবস্থা গ্রহণ করতে যায়, আর আপনারা সময় যদি বলেন যে না উনি আমাদের টেলিভিশনে এসব কোনো কিছু হয়নি, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নেই, তাহলে সেই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? সেইখানে ওনারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, আবার বাংলাদেশটাকে সকল কিছুকে ধ্বংস করে যিনি অন্যায়ভাবে সেখানে একজন অপরাধী সেজে আছে, সেই মানুষটাকে আমাদের রাজনীতির কাউন্টার হিসেবে উপস্থাপন করে। আপনি লক্ষ্য করবেন এটা অত্যন্ত দুঃখজনক। আপনার সুজাতা সিং এসে একটা ইলেকশন একলা করে দিয়ে গেলেন 2014-তে, যেখানে লেস দ্যান 5% ভোট পড়েছে, যা কোনো সরকারি একটা 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 অ্যাকসেপ্টেবল তো ভোটার লাগে, তারপরেও কিন্তু সেইটাকে বলা হয়েছে না এটা গণতান্ত্রিক সরকার, এবং সেটা নিয়েই কিন্তু তারা 5 বছর চলে গেল। সেখান থেকে 2018-তে আরেকটা নির্বাচন। আপনি বিনা স্বীকৃতি যে কথা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এটা ডেঞ্জারাস এবং এটা অত্যন্ত ভয়াবহ। আমি এই কারণে বলবো, তিনি বলেছেন যদি উনি না আসে তাহলে যিনি ওইখানে আসেন তাকে আমরা অস্থায়ী বা ইত্যাদি ইত্যাদি জাতীয়, যদিও সোশ্যাল মিডিয়ার এটা আমি রিলাই করি না, এটাকে রিলাই করা খুব যুক্তিসঙ্গত না এবং খুব কঠিন, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার বিষয়টা আমার মনে হচ্ছে আমাদের সরকারের, কিন্তু এটা খুব আপত্তিকর বক্তব্য আমি মনে করি। সুতরাং আমি যদি এইভাবে কনক্লুড করি সেটা হলেই যে ভারত আসলে মুখে যতই বলে না কেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক করতে চাই আমরা,
কিন্তু ভারত আমাদের বন্ধু হিসাবে, বড় বৃহৎ বন্ধু হিসাবে তারা কিন্তু এটা কখনো করে নাই। ভারত চেয়েছিল তাদের মন মতো একটা সরকার দেশে বানিয়ে তারা সরকারের সঙ্গে সরকারের সুসম্পর্ক থাকবে, যেটাকে তারা ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক বলে চালিয়ে দেবে, এবং একটা যুক্তিসঙ্গতের সময় তারা চালিয়েছেও বটে। তো সেই দিন বোধহয় এখন শেষ হয়ে গেছে। এখন বিষয়টাকে আসল জায়গায় আসতে হবে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক করতে হলে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সুসম্পর্ক করতে হবে, আর সেখানে সরকার সৎ হতে হবে, ওই চাণক্য রাজনীতি করে চলবে না। শফিক ভাই, সেটা হচ্ছে দুই দেশের মধ্যে যে আস্থার সংকট এখন আছে, এটার জন্য সবচেয়ে জরুরি কি দুই প্রধানমন্ত্রীর মুখোমুখি বৈঠক নাকি কূটনীতিক সমঝোতা? আমার মনে হয় যে বাংলাদেশ প্রথমে যে কথাটা বলেছে যে আপনার কনফিডেন্স বিল্ডিং মেজার, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার, এটা ইন্ডিয়ার তরফ থেকে আনতে হবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের মেমোরি এখনও ফ্রেশ ইন্ডিয়া সাথে ওই গভর্নমেন্টের কী সম্পর্ক ছিল। আমি এটা নিয়ে আরও বেশি বলতে চাই না। হ্যাঁ, এবং ওই গভর্নমেন্টের সাথে তাদের যে সম্পর্কগুলো, এটা বাংলাদেশের যে কোনো একটু এডুকেটেড মানুষ সবাই জানেন। তো এখন আসলে ইন্ডিয়ার উচিত বাংলাদেশের সাথে যেই সম্পর্ক ওনারা করতে চান, এবং এটা ওনাদের বোঝা উচিত যেটা খুবই একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, যার 2/3 মেজরিটি আছে, এবং তার সাথে আমি যদি সম্পর্ক করতে চাই তাকে তারই আসলে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। বাংলাদেশের কিছু করার দরকার নাই, বাংলাদেশ অনেক করেছে। বাংলাদেশ ইন্ডিয়ার জন্য যেটা সবচেয়ে বড় ইস্যু ছিল যে ইন্ডিয়ার বাংলাদেশকে ইউজ করে কেউ যেন ইন্ডিয়া করতে না পারে, সেটা বাংলাদেশ এনশিওর করেছে। ইন্টারিম গভর্নমেন্টও করেছে, এই গভর্নমেন্টও করছে। তো এইটার ব্যাপারে তো তারা কোনো ধরনের জিরো টলারেন্স এইখানে তাদের। তো ইন্ডিয়ার তরফ থেকে দেখেন কয়েক মাস পরে যে জুন আর জুলাই এসে তারা ভিসাটা রেস্টোর করলেন। হ্যাঁ, এবং অন্যান্য যেগুলো ট্রান্সশিপমেন্ট চুক্তি নিয়ে ইন্ডিয়া এখনো কিছু বলছে না। হাসিনা এবং হাসিনাকে প্রত্যাপন, হাসিনা সহ অন্যান্য যারা ভারতে, তো আসাদুজ্জামান কামাল, হ্যাঁ, উনি যেই ভয়ানক একটা হোম মিনিস্টার ছিলেন, হ্যাঁ, ঢাকার কসাই, উনাকে ওইখানে রাখা হয়েছে। তো এদের তো প্রত্যাপন করছেন না। তারপরে উনি প্রত্যাপন করছেন না হচ্ছেন শরীফ ওসমান হাদির খুনিদেরকে। এবং সবচেয়ে বড় আমাদের সাথে ইন্ডিয়ার যে একটা বড় একটা চুক্তি আছে যে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, এটা এই ডিসেম্বরে শেষ হয়েছে। ইন্ডিয়ার তরফ থেকে একটা স্টেটমেন্ট আসতেই পারে যে না, যতক্ষণ না আমরা নতুন একটা চুক্তি সাইন করছি আমরা এইটাকে কন্টিনিউ করব, এই চুক্তিটা কন্টিনিউ করব। হ্যাঁ, এটা একটা সুপ্রতিবেশী সুলভ। এগুলো নিলে হবে কি একটা কনফিডেন্স বিল্ডিং মেজার তৈরি হবে। এখন মান্না ভাই যেটা বলেছেন সবগুলোই যে করতে হবে এখনই তা না, কিন্তু কিছু কিছু আপনি করলে হয় কি, ইট সেন্ডস এ গুড সিগন্যাল যে না, আমি বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক চাই সেটা। আর ইন্ডিয়া যে এইরকম ডেমোক্রেসি, ইন্ডিয়ার আসলে সত্যিকার অর্থে তার ফরেন পলিসিতেও এইটা একটা শুধুমাত্র তার প্রো আওয়ামী লীগ একটা ফরেন পলিসি ছিল এত বছর ধরে। এইখান থেকে সরে এসে ইন্ডিয়ার এমন একটা জায়গায় যাওয়া উচিত যে বাংলাদেশের যে গভর্নমেন্টই আসুক সেই গভর্নমেন্টের সাথেই যাতে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক থাকে। কারণ আমরা এটা ইনসেপারেবল, আমরা কোনোদিনও সরে মানে জিওগ্রাফি আমাদের দুজনকে এক করে দিয়েছে। আমি এই জায়গাটাতে তো সরতে পারবো না, কিন্তু ইন্ডিয়ার এটা বুঝা উচিত। আপনি দেখেন না, মেক্সিকো আর ইউএস এর গভর্নমেন্টের আপনি সম্পর্কটা দেখেন, বা ইউএস গভর্নমেন্ট আর কানাডার সম্পর্ক, যেই গভর্নমেন্টই মেক্সিকোতে আসে, মেক্সিকোতে এখন যে গভর্নমেন্টটা আছে সে হলো কমিউনিস্ট গভর্নমেন্ট। হ্যাঁ, সে উনি একজন লেফটিস্ট লিডার। তো লেফট লিডারের সাথেও তো কাজ করতে ইউএস এর অসুবিধা হচ্ছে না। যেই গভর্নমেন্টই আসে ইউএস তার সাথেই কাজ করে। তাও ইন্ডিয়ার ওই পলিসিতে যাওয়া উচিত যে এইখানে যেই গভর্নমেন্টই আসুক সেই আমার বন্ধু। এই জায়গা, এই ট্রাস্টের জায়গাটা ইন্ডিয়ার তার ফরেন পলিসিতে আমার মনে হয় চেঞ্জ আনা উচিত। মানে ভাই, সেটা হচ্ছে আপনার মতে এখন বাংলাদেশের ফরেন মিনিস্টার কি করা উচিত এই সফরটা অনিশ্চয়তা দূর করতে? বাংলাদেশের ফরেন মিনিস্টার, হ্যাঁ, বাংলাদেশের কূটনীতিকদের কি করা উচিত? মানে কিরকম করে ধরেন তার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে যে উনি খুব কাজের লোক, অনেক মেরিটোরিয়াস, অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো তার রেজাল্ট, উনি একাই কিছু করতে পারেন, কিন্তু উনি একা কিছু করতে পারবেন না। এখন অন্তত সেই স্টেজ আর নাই। এখন যেটা করতে হবে সেটা, আমি কালেকটিভলি শব্দটা ব্যবহার করবো না, বিকজ আমাদের দেশে এগুলো কোনো জিনিস কালেকটিভলি হয়নি। এটা গভর্নমেন্ট একাই করেছে, গভর্নমেন্টের মধ্যে যারা ম্যাটার করেছে তারাই করেছে। তো এইখানে আমি আবার বলি, ধরেন ইন্ডিয়ান স্টান্স আপনি বুঝলেন যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না, এখনই বুঝলেন, অথবা 7 দিন পরে বুঝলেন, তারপরে আপনি এই পারসিউটটা চালাবেন কি না সেটা ঠিক করতে হবে। অথবা আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে ফেরত দিচ্ছ না, তোমার সাথে কোনো ডায়লগ নাই, সেটা ঠিক করতে হবে। এইরকম ক্ষেত্রে মানে আমি মনে করি আমাদের ফরেন মিনিস্টার ডেফিনেটলি হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, উনি ভূমিকা পালন করতে পারেন, রাখতে পারেন আমি মনে করি। সেটা কীরকম, আমি ধারণা করি এরকম যে ধরেন একটা ইন বিটুইন হলো, যেটা প্রফেসর ইউনুস ওনাদেরকে বলেছিল যে উনি থাকলে থাক, কথা বলতে মানা করেন। হ্যাঁ, কথা বলবে না উনি,
মানে কথা বলা মানে ইনসাইট করছেন, উত্তেজনা তৈরি করছেন, উস্কানি দিচ্ছেন যে বিদ্রোহ করো, গোলমাল করো, এগুলো কোনো কিছু করতে পারবে না। সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে পারে। ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি বক্তব্য এটাই হয় যে আমি পাঠালেই যে তোমরা ফাঁসি দিয়ে দেবে, তুমি ফাঁসির বুকে পাঠাবো কেন, তুমি রেখে দিলে, আমি এটা বলবো না, মানে আনুষ্ঠানিকভাবে স্বীকার করবো যে আমি এটাই করছি, কিন্তু আমার অ্যাটিটিউডের কথা বলছি এবং এইখানে বলছি, যদিও সবাই জানছে কিন্তু তবুও বিষয়টা বলতে হচ্ছে কেন আলোচনা খাচ্ছে। সেরকম যদি হয় তাইলে এই পুরো ট্রাস্টটা আপনার জন্য রিলেটিভলি ইজি হয় আমি মনে করি। কিন্তু এটাতে যদি জেদ করে থাকেন আর তারাও জেদ করে থাকে তাহলে ইউ লুজ, বিকজ তাহলে ফারাক্কা হচ্ছে না, তাহলে তিস্তা হচ্ছে না, তাহলে মানে বাণিজ্য চুক্তি সব যা আছে কিছুই হচ্ছে না। আমরা কিন্তু ওই রকম একটা জিনিসকে ওয়েলকাম করতে পারি না। এইটা বুঝে ফরেন মিনিস্টার সেরকম করে তিনি তার জায়গা বোঝাবেন, তিনি যে জনগণকে বোঝাতে পারবেন সেটা না, কিন্তু এই গভর্নমেন্ট যেটা আছে সেটা তারা পাবলিককে ইজিলি বোঝাতে পারে। এখনো পর্যন্ত তাদের সেই সমর্থন আছে। দেখলাম একটা যে 62% লোক তারেক সাহেবকে এখনো সমর্থন করে আর 52% লোক গভর্নমেন্টকে সমর্থন করে। যদিও এই সমস্ত মানে হিসাবে আমি খুব বিশ্বাস করি না, আমার মনে হয় যে ম্যাক্সিমাম টাইম এগুলোর মধ্যে ফল্ট থাকে। কিন্তু তারপরে এটা ঠিক যে জনপ্রিয়তাটা এখনও আছে, প্রতিপক্ষ অপোজিশন থেকে সেরকম করে দাঁড়ায়নি। অপোজিশন যে ব্লক আছে বা গ্রুপ আছে বা জোট আছে, তারা ইভেন এই একটা ইস্যুতেও তাদের স্টান্স পরিষ্কার করে বলতে পারে যে এই করো তোমরা, এত দূর যাও, এত দূর যেও না। এইখানে তো ধরেন অপোজিশনকেও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার ছিল, বলা যে এত দূর যাওয়া উচিত, এটাতে আমাদের এই বেনিফিট। নাহলে আপনিও খালি উস্কানি দিতে লাগলেন, না এটার সাথে এরকম চলবে না, এই জিনিস করলে আমরা মানবো না, আপনাদেরকে শেষ পর্যন্ত গদি থেকে সরিয়ে দেবো। গদি থেকে সরিয়ে দেওয়ার আলোচনা আর জায়গায় করেন, সেখানে বড় মিছিল করেন, মিটিং করেন, কিন্তু এই ইস্যুতে তো ওই গদি থেকে ফেলে দেওয়ার না, এই ইস্যুটা সরকারকে বিরোধিতা করানো না, এই ইস্যুটা হচ্ছে হাউ ক্যান ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ডায়ালগ, যে এফার্টটা চলতেছে তার মধ্যে থেকে আপনার স্বার্থ বের করে আনা। সেই ক্ষেত্রে মানে অপোজিশনের কথা যেটা বললাম, আমি ফরেন মিনিস্টারের কথা বলবো, ফরেন মিনিস্টার তার মেরিট ইউজ করবেন, তার যে সরকার আছে তার মধ্যে এটা বোঝাবার জন্য, তার বাইরে ওনার খুব বেশি কিছু করার নেই। মাসুদ ভাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বাংলাদেশের যে শর্ত তাকে কঠোর বলছে, আমাদের শর্তটা, বাংলাদেশের শর্ত হচ্ছে শেখ হাসিনার যে অ্যাক্টিভিটিস এবং তাকে ফেরত দেওয়া এবং বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন, এবং আরেকটা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে ভূমিকা। তো এইগুলো তো আমাদের কোনো কঠোর অবস্থান না, কিন্তু ইন্ডিয়ার কূটনীতিকরা প্রায় এই বিষয়গুলোকে কঠোর বলছে। কিন্তু এটা হাসিনার যেসব কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগ একটা মানে খুব একটা অপরাধী, কি বলবো, একটা যেসব অপরাধমূলক কর্মকাণ্ড করেছে তাদের ফিরে আসাটাও তো কঠিন। তো এইগুলো যদি শর্ত থাকে সেক্ষেত্রে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন হবে? না, এখানে একটা মজার ব্যাপার হলো কি, দেখেন ভারত গত 16টা বছর তার যে নির্বোধ বন্ধুকে এখানে তৈরি করেছিল, তাদের প্রতি তাদের এখনও আন্তরিকতা আছে, এইটাই বারবার তারা প্রকাশ করতে চাচ্ছে। এবং এটা মনে রাখবেন, যার প্রতি তারা এত আন্তরিকতা দেখাচ্ছে এটা তার স্বার্থে নয়। তার মতো অবস্থায় থাকলে এবং আজকে ওইরকম একটা সরকার থাকলে তাদের স্বার্থগুলো হাসিল করা যত সহজ হয়, এখন তারা বুঝে গেছে সেইটা অত সহজ না। যে কারণে তারা আজকের নির্বাচিত সরকারের সঙ্গে ভারত মনে করছে যে বার্গেনিংয়ে গেলে তাকে একটা পয়েন্ট হিসাবে ব্যবহার করা যায়। আমি মান্নাবাইয়ের সঙ্গে একদম একমত হয়ে কথাগুলো এইভাবে বলতে চাই যে আমাদের অমীমাংসিত একটা স্বার্থ না, অনেকগুলো স্বার্থ, এবং সেইগুলোকে সরকার, দি গভর্নমেন্ট অ্যাজ এ হোল অন বিহাফ অফ দি পিপল অফ দিস কান্ট্রি, আমি মনে করি এটাকে খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে সংযতভাবে সামনে অগ্রসর হতে হবে। এবং এটা যা করব বলবো তার চাইতে অনেক কম। আমার মনে হয় এই নীতিতে অগ্রসর হওয়াটা বোধহয় খুব যুক্তিসঙ্গত। আর দেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি হি ইজ ভার্চুয়ালি রিপ্রেজেন্টিং দি গভর্নমেন্ট, হি হিমসেলফ অ্যালোন ক্যানট ডিসাইড এভরিথিং ফর দি গভর্নমেন্ট। আমি মনে করি এখানে ইট শুড বি দি পলিসি অফ দি গভর্নমেন্ট, সেইটার মুখপাত্র হিসাবে উনি তাদের সঙ্গে মানে আন্ডার দি অ্যাডভাইস অফ দি গভর্নমেন্ট হি উইল মেক হিজ এ স্টেটমেন্ট। এবং এটা আমার নিশ্চিত, আমি যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা বা আলাপ আলোচনা ছাড়া বা সরকারের মনোভাব তিনি উপলব্ধি করে সেটাকে গ্রহণ করার পরেই তাকে ওইভাবে করে সেটা প্রকাশ করতে হবে। তিনি একা একটা কিছু করতে গিয়ে সরকার অন্ধকারে থাকবে, সরকার জানবে না, এমনটা বোধহয় আমার কাছে মনে হচ্ছে। খুব ওভার স্মার্টনেস দেখায় কোনো লাভ হবে না, এটা অত্যন্ত সতর্কতার সঙ্গেই এখানে অগ্রসর হতে হবে। দেখেন, আমি যে কথাটাগুলো আসলে আমি একটু আরেকটা কথা আমি বলতে চাইছিলাম যে আমাদের আরেকটা জিনিস, যে ভারত সত্যিকার অর্থেই যদি আমাদের সঙ্গে তাদের বন্ধুত্ব চাইতো, কূটনৈতিক মহলে আপনি একটু লক্ষ্য করেন, তারা এখন ইন সার্ভিস যারা আছে, যারা এখন কনসার্ন,
তারা ছাড়াও কিন্তু অনাহুত অনেকে যারা এই পদ্ধতির মধ্যে কোনো অংশগ্রহণ নাই, তারা স্বেচ্ছাপরিণত ম্যাক্সিমাম হয়ে, বাংলাদেশের সাবেক হাই কমিশনার। আমি বলছি তারা সব বেশিরভাগই স্বেচ্ছাপরিণত হয়ে গায়ে পড়ে সরকারকে হুম। বক্তব্য দিচ্ছে, ভারত সরকারকে এবং আমাদের মুরব্বী সাচ্ছে, অ্যাজিব যে তারা আমাদের খুব শুভাকাঙ্ক্ষী। এখন আপনিই বলেন যে আমার যেই শর্তটাকে আজকে সামনে, আপনি দেখেন শুধু শেখ হাসিনাকে সামনে নিয়ে আসছে তা না, কিন্তু একটু এটা হলো আমাদের দুইটা দেশের মধ্যে স্বার্থটাকে ফ্রাস্ট্রেটেড করা বা আমাদের আলোচনাটাকে ফ্রাস্ট্রেটেড করার। আপনি কিছুদিন আগে দেখবেন পুশিন চলছিল, যেখানে আমাদের দেশের যদি এই নির্বাচনের পরে, ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকারের সাথে সুসম্পর্ক করাই তাদের উদ্দেশ্য হয়, তাহলে বর্ডার কিলিং, ওই পুশিন, এখানে একটা কনভিক্ট যাকে তারা আশ্রয় দিয়েছে, আবার তাদেরই সূক্ষ্ম রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে প্রকাশ্যে, মানে হাইডিং এজেন্ডা যেটাতে সেইটা বাস্তবায়নের জন্য তাকে উপস্থাপন করা হচ্ছে। তো এটা নিশ্চয়ই করার আগে তাদের মনে করা উচিত ছিল যে বাংলাদেশ সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের এই জিনিসগুলোকে পরীক্ষা নিরীক্ষা করবে, এবং তারপরই বাংলাদেশ সরকার তার সিদ্ধান্ত নিবে যে এরকম পরিস্থিতি ভারত সরকার যারা আমাদের সাথে সুসম্পর্ক করার জন্য অতীতের অবস্থান থেকে উত্তরণ করতে চায়, তাদের কর্মকাণ্ড যদি মনে হয় যে না অতীতের সরকারের অপেক্ষা এখন তাদের মনোভাব আরও কঠিন অথবা আরও দুঃখজনক, তখন সেখানে আমাদের সরকার নিশ্চয়ই নীরব থাকবে, অথবা তাদের সঙ্গে গলা মিলিয়ে শুধু ইয়েস ইয়েস বলে শুধু একটা বাহ্যিক বন্ধুত্ব দেখিয়ে আসবে। এমনটা তো এই দেশের জন্য, কারণ এই সরকার জনগণের নির্বাচিত সরকার, শফিক ভাই বলেছেন, বারবার বলেছেন, জনগণ একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে, অ্যাবসলিউট মেজরিটি দিয়েছে। সেই সরকার আজকে ইচ্ছা করলেই শেখ হাসিনা সরকারের মতো যা ইচ্ছা তা করতে পারবে না। জনগণ সতর্ক দৃষ্টি রাখছে এই সরকারের উপরে, এই জনগণ খেয়াল করতেছে এই সরকার যে আস্থা তাদের উপরে রেখেছে, এই সরকার আস্থার সঙ্গে তার সেই দায়িত্ব পালন করার জন্য সামনে অগ্রসর হচ্ছে কিনা, সেই জন্য সরকারের কৈফিয়তের বিষয়টাও সরকারকে মাথায় রাখতে হবে, এবং এটা খুব স্বাভাবিক। ধন্যবাদ শফিক ভাই, আমার হাতে প্রায় সময় শেষ। আপনি যদি বলতেন যে বাংলাদেশের মুখপাত্র বলেছেন যে সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাব অপেক্ষা রয়েছে বাংলাদেশ। তার মানে কি সফরটা হচ্ছে না, কারণ জবাব তো এখনো মেলেনি? আমার সাথে ইন্ডিয়ান এক ইয়ের ওনার সাথে ইন্ডিয়ান অফিসিয়ালদের খুব ভালো কানেকশন। তারাও বলছেন যে না, তারাও এখন মোটামুটি কনফার্ম যে এটা হচ্ছে না। আসলে প্রথমেই ইন্ডিয়ান মিস স্টেপ ছিল। প্রথমেই তারা যখন ওনাকে ইনভাইট করলেন বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। তো উনি যদি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওইখানে ব্রিক্স সম্মেলনে যান, তাহলে সেখানে তো উনি বিমস্টেকের আলাপটাই করবেন, উনি বায়োলেটারাল আলাপটা তো আর আসে না সেই ক্ষেত্রে। আর বিমস্টেক সবাই জানে এটা একটা প্রো ইন্ডিয়ান রিজিওনাল গ্রুপ। তা আপনি যে ইন্ডিয়ার কথা ইন্ডিয়ার সাথেই কথা বলবেন, ঠিক না? এইটা ওনাদের মেরে ম্যাসিভ মিস্টেক। তাদের উচিত ছিল ওনাকে একটা ভালোভাবে একটা চিঠি লেখা, এসে বলা যে আসেন আপনি আমাদের সাথে, যেহেতু আমরা সত্যিকার অর্থে আমরা তো দুইজন, ইন্ডিয়ার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট নেইবার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়ার সেটা বোঝা উচিত, এবং ইন্ডিয়া এটা বুঝেও। কিন্তু আই ডোন্ট নো, মানে এক ধরনের ইন্ডিয়ান যারা ফর্মাল ডিপ্লোম্যাটদের কথাবার্তা শুনলে মনে হয় যে ইন্ডিয়া ইজ মানে এমন একটা জায়গায় গিয়েছে যে আমার খুব নতজানু হয়ে তার কাছে যেতে হবে। সেই রিয়ালিটি তো বাংলাদেশে নাই। বাংলাদেশের রিয়ালিটি এখন অনেক অনেক ডিফারেন্ট। বাংলাদেশের পোস্ট জুলাইয়ের বাংলাদেশ তো একটা ডিফারেন্ট বাংলাদেশ। আপনার এই রিয়ালিটিতে তাদের অ্যাডাপ্ট করা উচিত।